আসসালামু আলাইকুম। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার গণিত বিষয়ের এমসিকিউ সমস্যার সমাধান করব। আমার হাতে যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে রামভদ্রপুর রেবতী মোহন উচ্চ বিদ্যালয়ের অর্ধবার্ষিক পরীক্ষা 2026-এর গণিত বিষয়ের বহু নির্বাচনী প্রশ্ন। এই প্রশ্নে আমাদের প্রথমে যে এই সমস্যাটি আছে এখানে দেখা যাচ্ছে এখানে প্রশ্নটার প্রথমেই বলেছে যে যে কোনটি পূর্ণবর্গ সংখ্যা। এখন পূর্ণবর্গ সংখ্যা কি? পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে একটি সংখ্যাকে যদি ওই সংখ্যা দিয়ে গুণ করা হয় তাহলে ওই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যায়। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যেমন 1 গুণ 1 সমান সমান 1, 2 গুণ 2 সমান সমান 2, 4, তারপরে 3 গুণ 3 সমান সমান 9, 4 গুণ 4 সমান সমান 16, 5 গুণ 5 সমান সমান হচ্ছে 25, 6 গুণ 6 সমান সমান হচ্ছে 6 6 36। এরকমভাবে আমাদের যেই কোনো সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে তার পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যায়। তো এই সংখ্যাগুলো যে গুণফলটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা। আর আমাদের যে সংখ্যাটা গুণফল এটা বলা হয় বর্গমূল। তো আমাদের এখানে পূর্ণবর্গ সংখ্যা আছে কত? এখানে আমরা বললাম যে 1, 4, 9, 16, 25, 36। তো আমাদের এই প্রশ্নের ভিতরে এখানে 4টা যে অপশন আছে এর ভিতরে আছে কত? 27, 25, 23, 28। তাহলে আমাদের এখানে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 5কে 5 দিয়ে গুণ করলে 5 5 25 হয়। অর্থাৎ আমাদের এই অপশনটির অ্যান্সার হবে এখানে এই 1 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে গ অপশন, অর্থাৎ 25। এরপরে প্রশ্ন আছে যে 4639 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে। তাহলে আমাকে যে 4639 সংখ্যাটি দেওয়া আছে এটাকে আমরা বর্গমূল করব। বর্গমূল করার পর দেখি আমাদের কী আসে এখানে। তাহলে এখানে আছে 4639। তো আমরা জানি যে এটাকে বর্গমূল করতে হলে ভাগ প্রক্রিয়ায় ডান থেকে বামে জোড়া জোড়া ভাগ করে নিতে ভাগ করে নিলাম। তো এরপরে এখানে প্রথম জোড়া আছে 46, কাছাকাছি বর্গ সংখ্যা হচ্ছে 6 6 36, 7 7 49। এখানে যেহেতু 49 নেই তাহলে 6 বের নিলাম, 6 6 36। এরপর আমরা বিয়োগ করবো। বিয়োগ করলে কি আসে? এখানে 6 আছে 6 পাবো 0, আর হচ্ছে 3 আছে 4 পাবো 1 হলে তার 10 হয়। তো প্রতিবার এক জোড়া করে নামানো যায়, নামালাম আমরা এখানে 39। এবার নিয়ম হচ্ছে এখানে এই যে যত হয়েছে এখানে প্রথম বর্গমূল যত হয়েছে প্রথম জোড়ার বর্গমূল সংখ্যা হয়েছে 6। এবার 6-এর ডাবল এখানে নেব 12। এবার 6-এর ডাবল 12 নিলে এখানে একটা অঙ্ক লেখার মতো জায়গা রাখতে হবে। তো দেখবো যে 12-র সাথে কত গুণ করলে এই 1039-এর কাছাকাছি আসে। তো আমরা দেখবো যে এই 12-র পাশে, এই 12-র পাশে যদি আমরা 8 বসাই তাহলে সেই 8 দিয়ে যদি গুণ করি তাহলে 8 8 64, 64 4 হাতে আছে কত? 6। আবার 8 দুগুণে 16, 16 আর 6 হচ্ছে 22, 22-এর 2 হাতে আছে আমার 2, 8 8 8 1 8 আর 2 10। তাহলে হয় কত আমার? 1024। এখানে আছে 1039। যদি আমি 9 বসাই তাহলে অনেক বেশি হয়ে যাবে। তাহলে এখানে আমি বসালাম 8, এখানেও 8, আর সেই 8 দিয়ে 128-এর গুণ করলে হয় 1024। এবার আমরা বিয়োগ করি, 4 আছে 9 পাবো 5 হলে, হাতে আছে আমার কিছু নাই। তো 2 আছে 3 পাবো 1 হলে। তো ভাগশেষ থাকে কত এখানে? এই 15। অর্থাৎ এই 15 যদি না থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতো। তো আমার এই 15টাই বাদ দিতে হবে এই সংখ্যা থেকে। তাহলে আমরা কী লিখতে পারি যে 15 বিয়োগ করতে হবে। তাহলে এটা এই অপশনের অ্যান্সার হবে 2 নং প্রশ্নের অ্যান্সার হবে খ অপশন 15। এরপরে বলছে এখানে 3 নম্বর প্রশ্ন যে কোনো সংখ্যার বর্গের একক স্থানীয় অঙ্ক, কোনো সংখ্যার বর্গের একক স্থানীয় অঙ্ক 6 হলে সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক কত? অর্থাৎ বর্গের একক স্থানীয় অঙ্ক 6। তাহলে এখানে আমাদের অপশন দিতে পারে 3টা অপশন দিচ্ছে, 4, 6 আর 8। তো আমরা যদি এখানে আমরা জানি যে বর্গ সংখ্যা হলো ওই যেই সংখ্যা দেওয়া থাকে ওই সংখ্যা দিয়ে গুণ করলে যেটা বের হয়। তাহলে আমরা 4কে যদি 4 দ্বারা গুণ করি তাহলে হয় 4 4 16। তো এখানে একক স্থানীয় 6 আছে। এরপর আবার আছে কি 6কে যদি 6 দ্বারা গুণ করি অর্থাৎ বর্গ করি তাহলে কত হয়? 6 6 36। এখানেও কি একই স্থানীয় অঙ্ক 6 আছে। এরপর আছে কত? 8। 8কে যদি 8 দ্বারা গুণ করি 8 8 হয় 64। 64 একই স্থানীয় অঙ্ক হচ্ছে 4। তাহলে দেখা যাচ্ছে কি 4 আর 6কে যদি বর্গ করি তাহলে একই স্থানীয় অঙ্ক 6 আসে। তাহলে অ্যান্সার হবে যে 1 আর 2, অর্থাৎ একই দিকে ক আছে। তাহলে এখানে হবে ক 1 আর 2 সঠিক। এরপর 4 নম্বর প্রশ্ন বলছে যে এখানে ক অনুপাত, এখানে বলছে কি ক অনুপাত খ সমান 4 অনুপাত 5, আবার খ অনুপাত গ সমান 7 অনুপাত 11। তাহলে ক খ গ এর মান কত?
তো আমরা এই অঙ্কটা একটা কৌশল করবো, এটাকে আমরা বলি দ মেথড। যেমন আমরা আগে বলতাম 8/10 যেটাকে, যেমন এখানে আছে ক অনুপাত খ ইকুয়াল দেওয়া আছে কত 4/5, আবার খ অনুপাত গ ইকুয়াল দেওয়া আছে কত 7/11। এখন এটাকে আমরা দ মেথডে করবো। এই দ লিখলাম 8/10 মতো, যেটাকে ছোটবেলা বলতাম আসলে দ। তো এখানে যদি আমরা গুণ করি তাহলে আমরা এখানে ক অনুপাত খ অনুপাত গ কী পাবো, যেমন এটার সাথে এটা গুণ হবে, যেমন 4 7 28 অনুপাত 5 7 35, যেমন এই যে 4 7 28 আর 5 7 35 অনুপাত 5 11 55। তো আমার এখানে অপশন হবে 28 35 55 কোথায় আছে, যে 28 35 55 আছে কত, অর্থাৎ এটা অ্যান্সার হবে ক। এরপরে বলছে নিচের তথ্যের আলোকে, বলছে যে নিচের তথ্যের আলোকে 5 ও 6 নং প্রশ্নতে রনি ও জনির আয়ের অনুপাত 5/4 এবং জনি ও সানির আয়ের অনুপাত 7/8। প্রথম প্রশ্ন হচ্ছে রনি জনি ও সানির আয়ের অনুপাত কত। এটাও আমরা দ মেথডে করতে পারবো। যেমন এখানে রনি অনুপাত জনি অনুপাত সানি, এই দ মেথডে যদি পড়ি আমরা তাহলে কী হবে, 5 গুণ 8 অনুপাত 8 গুণ 4 অনুপাত 7 গুণ 4, 7 গুণ 4। এখন আমাদের দেখা যাচ্ছে যে এটাও 4 দ্বারা ভাগ যায়, এটাও 4 দ্বারা ভাগ যায়, এটাও 4 দ্বারা ভাগ যায়। যদি 4 4 কাটলে 4 × 4, এখানে 4 × 4, এখানে 4 2 8, তাহলে হয় কি এখানে 5 2 10 অনুপাত 8 × 8 অনুপাত 7 × 7, তাহলে হবে কি 10 8 7। আমার অপশনে কোথায় আছে 10 8 7, এই কত আছে 10 8 7, অর্থাৎ ক অপশন হবে অ্যান্সার। এরপর বলছে যে সানির আয় কত। এখন সানির আয় কত এখানে আমরা বের করবো, কীভাবে বের করবো, শর্টকাট এমসিকিউ পদ্ধতিতে যদি আমরা করি। এখানে দেওয়া আছে রনির আয় দেওয়া আছে কত, রনির আয় দেওয়া আছে হচ্ছে আমাদের 10,000 টাকা, 10,000 টাকা। এই 10,000 টাকা রনির হচ্ছে কত গুণ 10 গুণ, অর্থাৎ 10 গুণে 10,000 টাকা। এই 10 গুণে যদি হয় 10,000 টাকা, তাহলে 1 গুণে কত হবে, 1 গুণে হবে 1,000। 10 গুণে 10,000, 1 গুণে 1,000। তাহলে এখানে বলছে কার সানির আয় কত, সানির হচ্ছে কত গুণ, এই সানির হচ্ছে 7 গুণ, এই যে 7 গুণ, সানির হচ্ছে এই 7 গুণ। তাহলে 10 গুণে যদি 10,000 হয় তাহলে 7 গুণ কত হবে, 7,000 হবে। 7 গুণ কত, 10 গুণে 10,000 হলে 7 গুণে 7,000। এবার আমাদের এখানে বলছে যে এক হালি কমলা 80 টাকায় বিক্রি করায় 20 টাকা ক্ষতি হলো, তা শতকরা কত ক্ষতি হলো, শতকরা মানে কি 100 কত ক্ষতি হলো। তাহলে আমরা যদি এরকম লিখি যে এটা হয়ে করি, যেমন 80 টাকায় ক্ষতি কত টাকা 20 টাকা, সুতরাং 1 টাকায় ক্ষতি, যখন আমরা 1 লিখি ডান পাশেটা উপরে বাম পাশেটা নিচে, অর্থাৎ 20 উপরে 80 নিচে, এত টাকা ভাগ কমছে, এখানে 80 টাকা বেশি ছিল আর এখানে 1 টাকা কমছে, কমলে ভাগ হয়। এরপরে আমাদের বসে শতকরা, শতকরা মানে কি 100 টাকা বাড়ছে, বাড়লে গুণ, গুণ হলে 90 সাথে গুণ হয়, 20 গুণ 100 আর হলো 80। তো যদি আমরা ভাগ করি 20, 4 20 100, আর 4 দিয়ে 100 ভাগ করলে হয় 25, অর্থাৎ 4 25 100, অর্থাৎ 25% ক্ষতি হয়েছে। 25% কোথায় আছে, কত আছে, তাহলে অ্যান্সার হবে আমাদের ক। এরপরে বলছে এক ডজন লেবু 37.50 টাকায় ক্রয় করে 39.75 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। দেখা যাচ্ছে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য আমাদের বেশি, যেহেতু ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি, তার মানে আমাদের লাভ হয়েছে। তো আমরা যদি পড়ি এখানে এবার লিখি, এখানে ক্রয় মূল্য কত আছে, ক্রয় মূল্য হচ্ছে আমাদের 37.50, আর আমাদের বিক্রয় মূল্য, বিক্রয় কত, বিক্রয় মূল্য আগে লাগবে, বিক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য বড়, বিয়োগের সময় বড় আগে লিখতে হয়। বিক্রয় মূল্য হচ্ছে আমাদের 39.75 টাকা। এখন সুতরাং লাভ হয়েছে আমাদের, যেহেতু আমাদের ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি, তো লাভ হলো কত আমাদের, বিয়োগ করি, তো 0 আছে 5 পাবো 5 হলে, আর 5 আছে 7 পাবো 2 হলে, দশমিকের দশমিক, 7 আছে 9 পাবো কত হলে 2 হলে, আর 3 3 0 সামনে দাম নাই। তো আমাদের এখানে 2.25 টাকা হচ্ছে আমাদের লাভ। এই লাভটা কত আমার ইনভেস্ট করতে হয়েছে, মানে ক্রয় করতেছে কত টাকা দিয়ে, 37.50 টাকা দিয়ে। তাহলে আমরা লিখতে পারি যে 37.50 টাকায় লাভ হয় আমাদের 2.25 টাকা। তো সুতরাং 1 টাকায় লাভ হয়, কমসে জন্য ভাগ হবে 2.25 টাকা ভাগ 37.50 টাকা, সুতরাং 100 টাকা। যেহেতু আমাদের শতকরা বের করতে বলছে, তাহলে 100 টাকায় লাভ হয়
2.25 গুণ 100 নিচে হবে 37.50 টাকা। এখন যদি আমরা এটাকে গুণ ভাগ করি, এই উপরে দুটি সংখ্যা গুণ করে 37.50 দ্বারা ভাগ করলে আমাদের হবে 6 টাকা। অর্থাৎ লাভ হয়েছে আমাদের 6%। 6% আমাদের অপশন কোথায় আছে? 6% আছে আমাদের খ, অর্থাৎ এটা হবে খ, অ্যান্সার হবে খ। 5 টাকায় একটি বল পেন কিনে 6 টাকা বিক্রি করলে কত লাভ হবে? অর্থাৎ 5 টাকায় ক্রয় মূল্য হচ্ছে, 5 টাকা হচ্ছে ক্রয় মূল্য আমাদের, আর বিক্রয় মূল্য হচ্ছে 6 টাকা, অর্থাৎ লাভ হচ্ছে আমাদের এখানে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি মানে লাভ হচ্ছে। লাভ আমাদের কত টাকা? লাভ হচ্ছে 1 টাকা। তো 1 টাকা লাভ করতে আমার ইনভেস্ট করতে হচ্ছে 5 টাকা, তো 5 টাকা ক্রয় করতে হবে, 5 টাকায় লাভ হয় 1 টাকা। সুতরাং 1 টাকায় লাভ হয় 1/5 টাকা, আর যেহেতু শতকরা বলছে তো 100 টাকা লাগবে। সুতরাং 100 টাকায় লাভ হয় 100 গুণ 1 বা 1 গুণ 100 আর 5 টাকা, 5 বেশি হচ্ছে 100, অর্থাৎ 20% লাভ হচ্ছে আমাদের এখানে। তো 20% আছে কোথায়? এখানে আছে খতে, তাহলে খ অ্যান্সার হবে। এরপরে 10 নম্বর প্রশ্ন বলছে এম এন যে কোনো স্বাভাবিক সংখ্যা হলে এ পাওয়ার এম ইন্টু এ পাওয়ার এন কত? তাহলে আমরা জানি একই সংখ্যা গুণ অবস্থা থাকলে পাওয়ারগুলো যোগ হয়। তাহলে আমরা জানি একই ভিত্তি গুণ অবস্থা থাকলে পাওয়ারগুলো হয় যোগ। তাহলে দুইটা এ ভিত্তির এ আর হচ্ছে উপরে এম প্লাস এন, একই ভিত্তি গুণ অবস্থা থাকলে পাওয়ারগুলো যোগ হয়, যে যোগ হয়েছে। তাহলে এই অপশন আছে কোথায়? আছে ঘতে, অ্যান্সার হবে ঘ। এরপরে বলছে যে ফোর এ পাওয়ার 4 মাইনাস 6 এ কিউব প্লাস 3 এ প্লাস 14 একটি বীজগণিতীয় রাশি। এখন এই রাশির মধ্যে চলক বলছে বহুপদী রাশির চলক এ। হ্যাঁ, আমরা জানি কোনো রাশির সাথে যে অক্ষর প্রতীকগুলো থাকে সেগুলো হচ্ছে চলক, তাহলে এই কথাটা সত্য। এ বলছে বহুপদীর মাত্রা 4, মাত্রা মানে হচ্ছে পাওয়ার। এখানে দেখা যাচ্ছে সর্বোচ্চ ঘাত বা পাওয়ার হচ্ছে এ পাওয়ার 4, এখানে 4 এ পাওয়ার 4 আছে, তাহলে এটাও সত্য। এ বলছে এ স্কোয়ারের সহগ হচ্ছে 6, এখানে এ স্কোয়ার কোনো পদ নেই, অর্থাৎ সহগ নেই। সংখ্যা কোনো প্রতীকের সাথে অক্ষর প্রতীকের সাথে যে সংখ্যাগুলো থাকে সেগুলো বলা হয় সহগ। তো এখানে এ পাওয়ার 4 এর সহগ হচ্ছে 4, আর এ কিউবের সহগ হচ্ছে 6, আর শুধু এ এর সহগ হচ্ছে 3, কিন্তু এখানে এই স্কোয়ার নেই, অর্থাৎ এইটা ভুল। তাহলে 1 আর 2 হচ্ছে সঠিক, তাহলে 1 আর 2 হচ্ছে কত? এই ক হলো আমাদের অ্যান্সার। এরপরে আমাদের 12 নম্বর প্রশ্ন বলছে যে এ পাওয়ার 0 ইকুয়াল 1 কোন শর্তে? আমরা জানি যে জিরোর কোনো পাওয়ার নেই, অর্থাৎ জিরোর উপর কোনো জিরো পাওয়ার দেওয়া যায় না। তাহলে এখানে এর মান হচ্ছে কি এই নট জিরো হবে। হ্যাঁ, ইকুয়াল নট জিরো হলে এটা হচ্ছে এই সূত্রটা হবে যে আমরা জানি কোনো ভিত্তির পাওয়ার শূন্য হলে এর মান 1। এটা হচ্ছে যখন ভিত্তিটা শূন্য হবে না, শূন্য না হলে, ভিত্তির মান শূন্য না হলে, তাহলে আমাদের অ্যান্সার হবে খ। এরপরে 13 নম্বর অঙ্ক বলছে যে 16 এ কিউব বি স্কোয়ার সি রাশিকে 4 এ বি স্কোয়ার দ্বারা ভাগ করলে ভাগফল কোনটি হবে? তো আমরা যদি ভাগটা করি এখানে 16 এ কিউব বি স্কোয়ার সি এগুলো যদি আমরা ভাগ করি 4 এ বি স্কোয়ার দ্বারা, তাহলে এখানে আমরা জানি 4 4 16, 4 দ্বারা 16কে ভাগ করলে হয় 4 বা 4। এখানে একই ভিত্তি আছে ভাগ অবস্থা, তাহলে হবে পাওয়ারগুলো হবে কি বিয়োগ। এখানে কোনো পাওয়ার নেই মানে মনে মনে 1 আছে, তাহলে এখানে আমাদের সংখ্যার ভাগ হচ্ছে 4, আর যেমন একই ভিত্তির ভাগ অবস্থা আছে তাহলে পাওয়ারগুলো হবে বিয়োগ, আর একই ভিত্তির গুণ অবস্থা থাকলে পাওয়ারগুলো হয় যোগ। তো এখানে 3টাতে একটা গেলে থাকবে কয়টা? 2টা, অর্থাৎ এ স্কোয়ার হবে। এখানে একই ভিত্তি আছে কি অবস্থা? ভাগ অবস্থা, পাওয়ারগুলো বিয়োগ হবে। বিয়োগ হলে এই 2-তে 2 গেলে 0 হবে, আর কোনো ভিত্তির পাওয়ার 0 হলে এর মানে হচ্ছে 1, অর্থাৎ এই 1 গুণ করলে দেয়, না করলেও তাই জন্য এটা কাটা লেখা লাগে না। আর এই সি এর সি, তাহলে কি হয় 4 এ স্কোয়ার সি। 4 এ স্কোয়ার সি আছে কোথায়? আসলে হচ্ছে আমাদের গ অপশনে, তাহলে অ্যান্সার হবে গ অপশন 4 এ স্কোয়ার সি। এরপর আমাদের যে অঙ্কটা আছে এখানে 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন বলছে এ প্লাস 1/a ইকুয়াল 4 হলে এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 3 এর মান কত? যেমন এ প্লাস 1/a ইকুয়াল 4 হলে এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 3 এর মান কত? আমরা যদি এটা করি দেখি, প্রথম আমাদের কি আছে এখানে a প্লাস 1/a ইকুয়াল 4। তো এখানে মনে মনে আমরা জানি পৃথিবীর সব সংখ্যা নিচে মনে মনে কি থাকে? 1 থাকে। এই 1 আর a আমাদের ভগ্নাংশের যোগ বিয়োগ করার নিয়ম হচ্ছে প্রথম হরগুলো লসাগু। তাহলে এই 1 আর এর লসাগু হচ্ছে এ, তারপরে হচ্ছে কি লসাগু ভাগ হর। তো এ কে এই 1 হতে ভাগ করলে হয় এ স্কোয়ার এ প্লাসের প্লাস, আর এখানে এ কে এ দ্বারা ভাগ করলে লসাগু এ কে এই হর এ দ্বারা ভাগ করলে হয় 1 দ্বারা 1 গুণ করলে হয় একক 1 সমান হচ্ছে 4। এবার এই সংখ্যার নিচে মনে মনে কি আছে? 4 নিচে মনে মনে 1 আছে। সব পৃথিবীর সব সংখ্যার নিচে মনে মনে 1 থাকে বা 1 থাকে। এখন আমরা যদি এই কোণায় এই কোণায় এই কোণায় এই কোণায় আর এই গুণ করি, অর্থাৎ এই পাশে লব এই পাশে হর, এই পাশে লব এই পাশে হর, যদি আর এই গুণ করি তাহলে আমাদের হয় এ স্কোয়ার। 1 দ্বারা পৃথিবীর যা গুণ করে তাই হয়, তাই এ স্কোয়ার প্লাস 1। আবার এখানে 4a ওকে 4a। এবার বা আমাদের এখানে আছে এ স্কোয়ার, এই যেখানে আছে 4a সমান চিহ্ন এক পাশে প্লাস 4a এই পাশে আসলে মাইনাস 4a, তাহলে লিখি এ স্কোয়ার মাইনাস 4a, আর এই প্লাসে প্লাস 1 ইকুয়াল পাশে থাকে কত? 0। এখন আমাদের এখানে বলছে কি যে প্লাস 3 এর মান কত? প্লাস 3, তাহলে এখানে আমাদের কী করতে হবে?
+3, তো +3 যদি এখানে আনতে হয় তখন এখানে a² - 4a +3 যদি লিখি তাহলে কী হতে হবে, এখানে আছে আমার +1, তাহলে আমার কি -2 বিয়োগ করে দিতে হবে, যে লেখা যায় না, যেমন 1 লেখা যেই কথা আবার 3 - 2 লেখাও সে একই কথা, মানে 1 লেখা যেই কথা 3 - 2 লেখা একই কথা। কারণ হচ্ছে কি 3 তে 2 বিয়োগ করলে তো 1 হবে, তো এটার ভিতরে লেখা যায়। কেন লিখলাম, এই যে আমাদের এখানে অপশনে আছে যে a² - 4a +3, এই জন্য লিখলাম। এবার বা a² - 4a +3 ইকুয়াল এই -2 এর সাথে +2, অর্থাৎ আমাদের সমাধান হচ্ছে যে a² - 4a +3 এর মান হচ্ছে 2। তো এই 2 কোথায় আছে অপশনে, এটা আছে খতে, তাহলে আমাদের অ্যান্সার হবে খ। এবার আবার বলছে 15 নম্বর অ্যান্সার বলছে যে 16a² - 24ab + 9b² এর মান কত যখন a = 7 এবং b = 6। তো আমরা আগে রাশিটা উঠাই, বীজগণিতিক রাশিটা এখানে কি আছে, বীজগণিতিক রাশিটা আছে এখানে 16a² - 24ab + 9b²। এখানে এখানে a² এখানে b², এটা দেখে আমাদের একটু পরিচিত একটা সূত্রের মতো মনে হচ্ছে। যেমন সূত্রটা আমরা জানি যে a² - 2ab + b², এই সূত্র হচ্ছে যে a - b হোল স্কোয়ার। আমরা এটাকে যদি সূত্রে সাজানো যায়, এখানে এই 16 বা 16 এর পরিবর্তে লেখা যায় 4a হোল স্কোয়ার, কারণ 4 স্কোয়ার করলে 16 আসে, আর এর প্রতি স্কোয়ার আসেই, a মাইনাস সূত্রের 2 লিখলাম, আর এখানে এর জায়গায় পেলাম 4a, অর্থাৎ 24ab রে ভাঙতেছি আমরা এখানে, বাকি থাকে কত 4 × 8, আর এখানে আছে 24, তাহলে আমাদের লাগবে কি, হ্যাঁ আরও লাগবে হচ্ছে 3, 8 হচ্ছে 24, তাহলে এখানে লাগবে 3 আর ab এর b। এখন আমরা সবগুলো গুণ করি, তাহলে এই 24ab হবে বা 24ab হবে, যেমন 4 × 8, 3 × 8 24, আর ab। তো এটাকে ভেঙে লিখলাম কেন, সূত্রে সাজানোর জন্য, এই প্লাসে প্লাস এই 9b² আমরা 3b হোল স্কোয়ার লিখতে পারি, কারণ হচ্ছে এই 3b² থাকা মানে হচ্ছে 3 3 9, অর্থাৎ 9 পরিতে 3² লেখা যায়, আর b² আছে, দুইটা মিলে দিলাম 3b হোল স্কোয়ার। তাহলে এখানে এই 4a হচ্ছে a, আর এখানে 3b হচ্ছে b, তাহলে a² - 2 এই a এই b + b², এটা সূত্রে গেছে, এটা হচ্ছে a - b হোল স্কোয়ার। এখানে এর জায়গায় আছে 4a, এরপরে সূত্রে মাইনাস, আর b জায়গায় আছে 3b, এরপর হোল স্কোয়ার ইকুয়াল। এখানে এর একটা মান দিয়ে দিচ্ছে, বির একটা মান দিয়ে দিচ্ছে আমাদের, বলছে এর মান 7 আর বির মান হচ্ছে 6। তো এখানে পাশাপাশি থাকা মানে হচ্ছে গুণ অবস্থায় থাকা, তো আমরা যদি 4 × এর মান 7 - 3 × বির মান হচ্ছে 6, এরপর হোল স্কোয়ার ইকুয়াল 4 × 7 হচ্ছে 28 - 3 × 6 18 স্কোয়ার। তো আমরা যদি বিয়োগ করি, 8 + 0, আর 2 ত্যাগ গেলে থাকে 1, অর্থাৎ 10 এর স্কোয়ার। 10 এর কোনো কিছু স্কোয়ার থাকা মানে ওইটাই 2 বার গুণ, অর্থাৎ 10 × 10, 10 × 100, আমাদের অ্যান্সার হচ্ছে 100। এখন অ্যান্সার 100 আছে কোথায়, কতে, তাহলে অ্যান্সার হবে তো অ্যান্সার তো অপশন। এরপর 16 নম্বর বলছে যে ab/xy এর সমতুল ভগ্নাংশ কোনটি। আমরা জানি কোনো ভগ্নাংশের লব এবং হরকে একই সংখ্যা বা একই প্রতীক দিয়ে গুণ করে বা ভাগ করে সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। তাহলে আমাদের অর্থাৎ মূল যে জিনিসটা দিয়ে ভগ্নাংশটা ওইটা ঠিক থাকবে, এটার সাথে অন্য কোনো সংখ্যা বা প্রতীক গুণ করে আমরা একাধিক সমতুল ভগ্নাংশ পেতে পারি। তো আমাদের এখানে ভগ্নাংশটা আছে হচ্ছে যেমন ab/xy, অর্থাৎ ab হচ্ছে লব আর xy হচ্ছে হর। এখন আমরা জানি যে লব এবং হরের সাথে একই সংখ্যা দ্বারা গুণ ভাগ করে সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। তখন এখানে আমার অপশনে দেওয়া আছে, যেমন এ অপশন আছে কি, এখানে ক অপশন আছে কি ab সি গুণ করছে আর xy z, তাহলে এখানে এক হলো না, এখানে সি এখানে জেড হবে না, এটা বাদ। তারপরে এখানে আছে কি ab z, আর এখানে আছে xy z, অর্থাৎ এখানে জেড দ্বারা গুণ করছে লবকে এবং হরকে জেড দ্বারা গুণ করছে, অর্থাৎ লবকে এবং হরকে একই প্রতীক দ্বারা গুণ করা হয়েছে। তাহলে এটি হচ্ছে কি আমাদের সমতুল ভগ্নাংশ, আর বাকি অপশনগুলো কিন্তু এরকম নেই। এরপরে 17 নম্বর বলছে যে 3abc/15a² b²c² লঘিষ্ঠ রূপ নিচে কিন্তু লঘিষ্ঠ মানে সবচেয়ে ছোট, অর্থাৎ এই রূপটাকে ছোট করবো আমরা। এখানে আমাদের আছে হচ্ছে 3abc/15a² b²c²। আমাদেরকে সংখ্যাকে সংখ্যা দ্বারা ভাগ করি, এই 3কে যদি কোনো দ্বারা ভাগ করি, 3 পাচ্ছে 15, তাহলে নিচে আমাদের কমে গেলে এখানে 5 আসলো। একই ভিত্তি আছে এখানে ভাগ অবস্থায়, পাওয়ারগুলো হবে তাহলে বিয়োগ, নিচের পাওয়ারটা বেশি এর জন্য এই বিয়োগ ফলে নিচে আসবে। তো উপরে কোনো কিছুই নাই এখানে, তাহলে এই দুইটাই থেকে একটাই থাকে, একটাই 1 পাওয়ার 1 লেখা লাগে না, শুধু 1 মানে হচ্ছে এ পাওয়ার 1 আছে এখানে। এরপর এখানে আছে বি, এই দুইটা বি থেকে একটা বি, মানে পাওয়ার 2 থেকে পাওয়ার 1 বিয়োগ করলে হবে 1 লেখা লাগে না পাওয়ার। এখানে সেম একই, এখানে c² থেকে একই ভিত্তি ভাগ অবস্থাতে পাওয়ারগুলো বিয়োগ হবে, দুইটা থেকে গেলে থাকবে একটা সি, 1 লেখা লাগে না, উপরে কোনো কিছুই নাই মানে হচ্ছে 1, তাহলে 1/5abc এই অপশনটা কোথায় আছে, 5abc, এটা হচ্ছে খ, অর্থাৎ খ হবে আমাদের অ্যান্সার। এবার বলছে এখানে 18 নম্বর বলছে যে সমীকরণে এক
ঘাত বিশিষ্ট অজ্ঞাত রাশি থাকে সেই সমীকরণকে বলে সরল সমীকরণ। এটা আমরা বই পড়েছি আগে থেকে। এরপরে বলছে নিচের কোন চিহ্নটা সর্বসমতা প্রকাশ করে। এগুলো আমাদের জ্যামিতির প্রতীক অংশে ছিল। এই যে সর্বসম চিহ্ন হচ্ছে এই যে ক অপশন অ্যান্সার। একটি ছেদক দুইটি সরলরেখা ছেদ করলে কয়টি কোণ উৎপন্ন হয়? একটি ছেদক দুইটি সরলরেখা ছেদ করলে আমাদের যেমন দুটি সরলরেখা, আমরা যদি এখানে প্র্যাকটিক্যাল দেখাই, এই দুইটা সরলরেখা ভাবলাম, আর এটা হচ্ছে একটা ছেদক, তাহলে আমাদের কয়টা কোণ উৎপন্ন হয়েছে এখানে বলতে ছেদ করলে কয়টি কোণ উৎপন্ন হয়? এই একটা, এখানে একটা কোণ, এই দুইটা কোণ, এই তিনটা কোণ, এই চারটা, এখানে পাঁচটা, এই ছয়টা, সাতটা, এই হচ্ছে আটটা, অর্থাৎ আটটা কোণ উৎপন্ন হয়। তাহলে অপশন হবে আমাদের গ, আটটি কোণ। এবার বলছে দুটি সমান্তরাল সরলরেখার একটির বিন্দু দুটি সমান্তরাল সরলরেখার একটির যে কোনো বিন্দু থেকে অপরটির লম্ব দূরত্ব কেমন হবে? যেহেতু সমান্তরাল বলছে, সমান্তরাল অর্থাৎ সমান দূরবর্তী, যে কোনো বিন্দুতে, যে কোনো একটা বিন্দু ধরলাম, একটি অপরটির লম্ব দূরত্ব কেমন হবে? অবশ্যই লম্ব দূরত্ব সমান হবে, সর্বদা সমান হবে। সমান্তরাল দূরত্ব সর্বদা লম্ব দূরত্ব সর্বদা সমান হবে। এরপর আমাদের 22 নম্বর বলছে ত্রিভুজের মধ্যমা কয়টি? আমি যদি একটা ত্রিভুজ আঁকি, এখানে যেমন একটা ত্রিভুজ আঁকলাম, ত্রিভুজের তিনটা বাহু আছে, তিনটা বাহু, একটা বাহু একটা মধ্যমা, একটা বাহু একটা মধ্যমা, একটা বাহু একটা মধ্যমা, অর্থাৎ ত্রিভুজের তিনটা বাহু তিনটা মধ্যমা আছে, তাহলে ত্রিভুজের মধ্যমা হচ্ছে তিনটি। এরপরে কোনো ত্রিভুজের ক্ষেত্রে যদি মধ্যমা তিনটি পরস্পর সমান হয়, ত্রিভুজের ধরন কি? মধ্যমা সমান হয়, ত্রিভুজ তিনটি মধ্যমা যদি সমান হয় তাহলে অবশ্যই সমবাহু ত্রিভুজ হবে, তবে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের মধ্যমায় কি তিনটা সমান হয়। এবার বলছে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ কত ডিগ্রি? সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ 60 ডিগ্রি। যেহেতু তিনটা বাহু সমান, এই জন্য তিনটা কোণ সমান। তো তিনটা কোণ যদি সমান হয়, আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি আমি 3 দ্বারা ভাগ করি, তো 60 হয়। এবার বলছে সর্বসমতা নির্ণয়ের কোন পদ্ধতি গ্রহণ করা হয়? সর্বসমতা বলছে এখানে সমপাতন, পাশাপাশি স্থাপন, বলছে উপরিপাতন, কোনোটি নয়। এই সর্বসমতা মানে হচ্ছে সব দিক থেকে সমান, অর্থাৎ সর্বদিক থেকে সমান। আমরা যদি একটা ত্রিভুজ ধরি, যেমন এখানে যদি ত্রিভুজ ধরি এ বি সি, যদি আরেকটা ত্রিভুজ ধরি এখানে ই এফ জি, এখন এই ত্রিভুজটাকে ধরে যদি আমরা এই ত্রিভুজের উপরে রাখি, তাহলে কি সব দিক থেকে সমান কিনা এটা বোঝা যায়। অর্থাৎ সর্বসমতা নির্ণয়ে আমাদের উপরিপাতন পদ্ধতিটা গ্রহণ করতে পারি, সব দিক থেকে সমান কিনা। একটা যেমন এই কলমটা যতটুকু জায়গা দখল করছে, যে এই কলমটা এতটুকু জায়গা দখল করে সমান, তাহলে কি করবো? একটা পর একটা রাখলাম, যে সমান জায়গা দখল করে উপরিপাতন, একটা উপরে একটা রাখলাম, এটা কোনো উপরিপাতন হুবাহু। তো এরপরে বলছে আমাদের যে ত্রিভুজ, বলছে এখানে ত্রিভুজ যে এ বি সি ও ত্রিভুজ, হ্যাঁ, বলছে কি ডি ই এফ এ, বলছে এ বি, বলছে এখানে যে এই এ বি সমান হচ্ছে ডিই, আবার বলছে বিসি সমান হচ্ছে ইএফ। এখন বলছে নিচের কোনটির জন্য ত্রিভুজটি সর্বসম হবে? সর্বসম মানে হচ্ছে সব দিকে সমান। তো আমাদের দেখা যাচ্ছে এখানে এই এ বি সি, এ বি সি, এই কী আছে এখানে এ বি সি, এই কোণটা, আবার কি আছে এখানে এই যে ডি ই এফ, অর্থাৎ এই বি কোণ আর ই কোণ, এই দুই কোণের সংলগ্ন বাহুগুলো সমান বলছে। তার মানে আমি বলতে পারি যে বি কোণ আর এই ই কোণ, অর্থাৎ কোণ বি সমান কোণ ই এর জন্য হচ্ছে ত্রিভুজটি সর্বসম, তাহলে বি সমান ই, এখানে হবে ঘ নম্বর অ্যান্সার। এরপরে বলছে সর্বসম ত্রিভুজের কোনটি সমান? সর্বসম ত্রিভুজের সবগুলো সমান, অনুরূপ বাহুগুলো সব সমান। এরপরে বলছে পরিসংখ্যানে ব্যবহৃত সংখ্যাসমূহকে কি বলে? পরিসংখ্যানে ব্যবহৃত সংখ্যাসমূহকে উপাত্ত বলে। এরপরে বলছে এখানে কোনো তথ্য বা ঘটনা নির্দেশক সংখ্যাগুলোকে কি বলে? কোনো তথ্য বা ঘটনা নির্দেশক, এটা ঘটনা মানে কোনো ঘটনা বা তথ্য নির্দেশক সংখ্যাগুলোকে কি বলে? কোনো তথ্য বা ঘটনা নির্দেশক সংখ্যাগুলোকে বলা হয় উপাত্ত। আর টিভি চ্যানেলে প্রদত্ত প্রাপ্ত উপাত্ত কী ধরনের উপাত্ত? এটা হচ্ছে মাধ্যমিক উপাত্ত। কেন? কারণ আমরা জানি উপাত্ত দুই ধরনের, এটা হলো প্রাথমিক, এটা মাধ্যমিক। সরাসরি উৎস থেকে যখন সংগ্রহ করা হয় তখন সেটাকে বলা হয় প্রাথমিক, আর অন্য কোনো ব্যক্তি যখন ব্যবহার করে সেখান থেকে যদি উপাত্ত সংগ্রহ করি তখন সেটা বলা হয় মাধ্যমিক। এখানে টিভি চ্যানেল থেকে প্রাপ্ত উপাত্ত, টিভি চ্যানেলগুলো ব্যবহার করছে একবার, সেখান থেকে যখন ব্যবহার করি তখন এটা হলো মাধ্যমিক, অর্থাৎ কোনো মাধ্যমিক দ্বিতীয়বার ব্যবহার করতেছি আমরা, তারা প্রথম সরাসরি ব্যবহার করছে, এরপর আমরা ব্যবহার করতেছি। এই হচ্ছে আমাদের অঙ্কের সমস্যার সমাধান।